নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে। বিষয়টা বেশ ভাবনা চিন্তা করতে হয়, মানে করতে হবে বলতে গেলে। আমি সকালেই দেখলাম, ভিডিও করার আগেই দেখে বসলাম আর কি। চারটে, প্রথমে বলে নিই, চারটে অপশান দিয়েছে। আর বিষয়টা হচ্ছে যে আমরা জীবন কি করে কাটাচ্ছি। প্রথম অপশান হচ্ছে দায়িত্ব কর্তব্যরত একটা জীবন। সেকেন্ড অপশান হচ্ছে করতে হয় তাই করছি। নাম্বার 3 হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করা একটা জীবন। আর নাম্বার 4 হচ্ছে যে স্রোতে গা ভাসানো একটা জীবন। তো সত্যি একটা ভেবে দেখবার বিষয় এটা। প্রথম কথাটা হচ্ছে যে আমরা মানে আমি আমার দিক থেকে বলে দেখি একটু। আমরা প্রথম যখন সংসার করতে ঢুকি তখন কিন্তু আমরা জীবনটাকে এইভাবেই দেখি। অ্যাটলিস্ট এটা আমাদের যুগ পর্যন্ত ছিল, এখন একটু প্রেক্ষাপট পাল্টেছে। এখন মানুষের ফোকাসটা অন্যদিকে, কিন্তু আমি বা আমাদের সময়কার যারা আছে তারা রিলেট করতে পারবে আমার সাথে। আমরা ভাবতাম যে আমাদের মানে যেহেতু সংসার করা মানে সংসার যে কোনোভাবেই হয়, কিন্তু আমরা যেহেতু সাধারণ গৃহবধূ আর কি, আমাদের বিয়ের পর থেকেই আমরা সেইভাবে দায়িত্ব বলে মনে করেছি সংসার করাটাকে। তো আমাদের কাছে সংসার মানে দায়িত্ব কর্তব্যরত একটা জীবন ছিল। মানে জীবনটাই আমরা ভাবতাম যে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো ফুলফিল করতে হবে। তো এই ধারণাটা নিয়েই কিন্তু আমরা এত বছর, 20-21 বছর বা তারও বেশি যারা যারা সংসার করছেন, আমরা কিন্তু এইভাবেই সংসার করেছি। সেই সংসারে আমার হাজব্যান্ডের ওপর দায়িত্ব আছে, আমার সন্তানের ওপর দায়িত্ব আছে, আর যাদের যাদের আরও বড় ফ্যামিলি, তাদের শ্বশুর শাশুড়ি, এক্সটেন্ডেড ফ্যামিলি যাদের, তো তাদের ওপরে দায়িত্ব আছে। ইভেন বিয়ে হওয়ার পরে এইগুলোই শেখানো হয়েছে দুই বাড়ির তরফ থেকেই, যে যেহেতু সংসার যুদ্ধে নেমেছি সুতরাং আমাকে দায়িত্ব কর্তব্য করে যেতেই হবে। তো এই ভাবনা চিন্তা নিয়ে অনেকটা সময় কাটিয়েছি। কিন্তু এই ভাবনা চিন্তা নিয়ে আমি যেটা পরে ফিল করেছি, আমি যদি সময় কাটাই এইভাবে না, তারপরে আস্তে আস্তে এই দায়িত্ব কর্তব্যগুলো মানুষের যত বয়স বাড়ে না, তখন যদি আমি একটা নদীর সাথে তুলনা করি, নদী যখন মানে 3টে স্টেজ হয় আমরা প্রত্যেকেই জানি। প্রথম স্টেজে যখন নদী খরস্রোতা থাকে, তখন না নদী বেশ মানে অনেক নুড়ি পাথর ইট পলি মানে বিভিন্ন ধরনের ভারী জিনিস ওই স্রোতের সাথে বহন করে নিয়ে যেতে পারে। নদী যখন মধ্য অবস্থায় পৌঁছায় তখন বহন ক্ষমতাটা নদীর কিন্তু কমে আসে, বইছে কিন্তু বওয়ার ইচ্ছাটা হয়তো সেইভাবে থাকে না। আর নদী যখন একদম বার্ধক্যে পৌঁছায়, মানে একদম শেষের দিকে পৌঁছায় আর কি, তার ফ্লোটা যখন সমতলে মোটামুটি চলে আসে বা সমতল থেকে যখন সমুদ্রে মিশতে যায়, তখন আস্তে আস্তে নদীর কিন্তু সেই বহন করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। ঠিক তেমনই আমাদের সংসার জীবনটাও তাই। আস্তে আস্তে যখন আমরা যাব না, তখন যেন মনে হবে আমাদের এই দায়িত্ব কর্তব্যগুলো না একঘেয়ে লাগবে। তো তখন ওই জীবনের স্রোতে গা ভাসানো একটা জীবন হয়ে যাবে। কিন্তু ওই করতে হয় করছি, চলতে হয় চলছি, বলতে হয় বলছি। ঠাকুর পুজোটাকে আমরা একটা নিয়ম করে ফেলি, তাতে কতটা ভক্তি থাকে, কতটা ভালোবাসা থাকে। আমার কাছে ভক্তির থেকেও বেশি ভালোবাসা। আমি যেন ঈশ্বরকে একটা টাইমে গিয়ে আমার রিয়েলাইজেশন হয়েছে, আমি যেন ভালোবেসেছি আর কি, তাকে মনের কথা খুলে বলেছি, রাগ করেছি, অভিমান করেছি। তো তারপরে আস্তে আস্তে আর কি সেই ধরনের ভক্তিতে পৌঁছাতে গেলে এখনও হয়তো পৌঁছাইনি সেইভাবে। তো এইভাবেই আর কি। তো এই সংসারটাও তাই আর কি, ঈশ্বরের মতন। তো আমরা ওই প্রথম আর কি, ওই প্রথম জীবনে যেভাবে স্টার্ট করি আর কি, আস্তে আস্তে গিয়ে ওই জীবনের স্রোতে গা ভাসানো, বা করতে হয় করছি, আমাকে তো করতে হবেই, নাহলে আমার অন্য কোনো অপশান নেই। তো এই রকম একটা ব্যাপার কিন্তু আমার মধ্যেও চলে এসেছিলো যে মানে আমাকে করতেই হবে, আমাকে এই টাইমে এটা করতেই হবে। তখন আস্তে আস্তে না মেয়েরা কী হয়, নিজেদেরকে, আমি বিশেষত গৃহবধূদের কথাই বলবো, নিজেদেরকে না ভুলে যায়।
একবারও আয়নার সামনে দাঁড়িয়ে মনে করে না যে তারও একটা সত্তা আছে আর কি। জানি না আমার আলোচনাটা আজকের এর সাথে যাচ্ছে কি না। তার যে একটা নিজস্ব সত্তা আছে, সেও যে তার জন্য কিছু করতে পারে, সেই বেশিরভাগ মানুষই না ভুলে যায়। আর যারা আবার অত্যাধিক মানে প্রথম থেকেই মানে সংসার জীবনে, আজকালকার যুগের ছোট ছোট মেয়েদের কথা বলবো, যারা সবে সবে ম্যারিড লাইফে পা দিচ্ছে, তারা মনে করে আগে আমার কেরিয়ার, আগে আমি, পরে সংসার। এটা একটা অন্য মানসিকতা। আর আমরা যারা এই মানসিকতা নিয়ে বড় হয়েছি, সংসার করার মানসিকতা নিয়ে, তারা কিন্তু ওইভাবেই আমরা ফোকাস করি। প্রথম ফোকাসটা প্রচণ্ড জোরালো থাকে, তারপরে মনে হয় আস্তে আস্তে ভারটা বেড়ে যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি একদিনে তো এই রিয়েলাইজেশন হয় না। যখন আস্তে আস্তে মনে হতো কী করব, বা আস্তে আস্তে নিজের কাছেই নিজে না অনেক সময় নিজেকেই নিজে বোঝা মনে হয় আর কি, নিজের চিন্তা ভাবনাগুলোকেই বোঝা মনে হয়। তো সেই ধরনের পরিস্থিতি যখন আসে কারোর জীবনে, আর যাদের একটু এই ব্যাপারে সচেতনতা আছে, যারা এইগুলোর বোধই নেই, আমরা আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশনকে দেখেছি একই প্যাটার্ন, তারা প্যাটার্ন ব্রেক করতে পারেনি, যে ওইভাবেই চলবে আর কি। স্বামী রোজগার করবে, স্ত্রী রান্না করবে, ছেলে মেয়ে মানুষ করবে, একটা সময় তাদের বয়স হয়ে যাবে, তাদের লাইফ সাইকেলটা এন্ড হয়ে যাবে। তো আমরা কিন্তু এইভাবেই আমাদের আগের জেনারেশন বা তারও আগের জেনারেশনকে আমরা কিন্তু দেখে অভ্যস্ত হয়েছি। তো এইটুকুই আমার বক্তব্য আর কি, যে সবই করো, দায়িত্ব কর্তব্য সবই করো, নিজের সত্তাটাকেও প্রাধান্য দাও। হ্যাঁ, নিজের সত্তাকে প্রাধান্য দিলে অনেকে হয়তো ভুল চিন্তায় বশবর্তী হয়ে ভাবতে পারে যে আমি যদি নিজের সত্তাকে প্রাধান্য দিই তাহলে কি বিশাল তীর মেরে ফেলবো, বা বিশাল কিছু করে ফেলবো, বা নিজেকে যদি আমি একটু সময় দিচ্ছি যাতে আমার এই সংসার স্রোতে যাতে আমি সুন্দর করে চলতে পারি, যাতে আমার একঘেয়েমি না আসে। তো অনেকের ধারণা থাকে যে কি হবে এসব করে, অনেক টাকা পয়সা রোজগার হচ্ছে কি নিজেকে সময় দিয়ে। তো মানুষ যেহেতু ওই পুরনো ট্র্যাজেক্টরি থেকে বেরাতে পারেনি, ওই একইভাবে চলছে, কিন্তু নিজের প্যাটার্ন ব্রেক করতে পারেনি। মানে যারা পারে বা যারা আমরা চেষ্টা করছি প্যাটার্নটা ব্রেক করার, তো সেই ক্ষেত্রে কি হয় যে অনেক সময় অনেকভাবে আর কি সমালোচিত হতে হয়। কিন্তু যখনই মানুষ দেখবে যে এই মানুষটা, একই মানুষ, সে আগে শুধু রান্নাবান্না করতো, বাচ্চা নিয়ে থাকতো, শুধু সংসার জীবনে যার ফোকাস ছিল, সে আস্তে আস্তে একটু একটু করে নিজেকে ফোকাস দিচ্ছে, সে জীবনকে ধন্যবাদ বলছে, বা তার জীবনকে যারা যারা আহত করার চেষ্টা করেছে, বা যারা যারা আহত করছে এখনো পর্যন্ত, তাদেরকেও ধন্যবাদ দিচ্ছে, যাতে সে তার নিজের জীবনকে সুন্দর করে গোছাতে পারে। এই আরেকটা কথা বলে রাখি, এটার কিন্তু কোনো বয়স নেই। যদি আজকে আমার বক্তব্য শুনছেন যেসব মহিলারা, তাদের বয়স যদি 50 বছর, 60 বছর, আরও বেশি হয়ে থাকে, 70, আমাদের সাথে কানেক্টেড এরম মানুষ আছে যাদের বয়স প্রায় 70, তারাও খুব সুন্দরভাবে জীবনকে বাঁচছে আর কি। তো এটা একটা অনুভূতি। যদি আমরা নিজেদেরকে থ্যাঙ্কফুল ভাবি আর কি, এই জীবনটা পেয়েছি, এই মনুষ্য জন্মটা পেয়েছি। আমি যদিও মনে করি যে মেয়ে হিসাবে জন্ম নেওয়া এটা কোনো লিঙ্গ বৈষম্য নয়, কিন্তু মেয়ে হিসাবে জন্ম নিয়ে আমি তো ধন্য। কেন, মেয়েরা মা হতে পারে, তার জীবনটা পরিপূর্ণতা আর কি মেয়েরাই নিয়ে যেতে পারে। সবসময় যে ফিজিক্যালি মা হয় তা নয়, কিন্তু মেয়েদের মধ্যে মাতৃত্ব বোধটা তার ঠিক জন্মর সময় থেকে সেই সিটটা কিন্তু তার মধ্যে থাকে। তো এটাই বলার আর কি, যখন আমি জীবনটাকে না থ্যাঙ্কফুল মানে মনে করব যে যারা আজকে আমার জীবনে আছে তারা এমনি এমনি নেই, তাদের থাকার পেছনে কোনো কারণ আছে, বা আমি আমার এই জীবনটাকে বা এই জন্মটাকে আমি কিন্তু চুজ করে এসেছিলাম। আর সুতরাং তখন দেখবে যে কোনো কিছুই আর তোমার কাছে ভার বা বোঝা বলে মনে হচ্ছে না, বা গা ভাসানো বলেও মনে হচ্ছে না। জীবনকে ধন্যবাদ দিয়ে নিজের সত্তাকে সামনে রেখে তুমি কিন্তু এগাতে পারছো। আর একবার বলছি, বারবার এই ধারণাটা ক্ল্যাশ করে যখনই আমি বলতে চাই। আমি না নিজের মধ্যে নিজে একবার ঝুঁকে দেখি যে সত্যি কি আমি প্রোগ্রেস করতে পারছি,
সত্যি কি উন্নত হতে পেরেছি? উন্নতির অনেক রকম ব্যাখ্যা থাকে। যারা এই জীবন স্রোতে গা ভাসিয়েছেন তারা ঠিক মানে আমাদের মধ্যের এই ব্যাপারটাকে বুঝতে হয়তো তাদের একটু সময় লাগবে, একদম পারবে না আমি বলবো না। আমার তো মনে হয় যে হ্যাঁ, অবশ্যই গ্রোথ হচ্ছে। গ্রোথটা কিন্তু সবসময় ব্যাংক অ্যাকাউন্টের নয় আর কি, গ্রোথ কিন্তু জীবনের গ্রোথ, আত্মার গ্রোথ। তুমি ক্ষমা করতে পারছো যে মানুষটা তোমার অনেক ক্ষতি করেছে, বা এখনও টিল ডেট তোমার চেহারাটা মনে পড়লেই যার শুধু তোমার সম্পর্কে বাজে কথা মনে হয়, বা যার শুধু মনে কর যে শুধু মনে করে তুমি খুব খারাপ মানুষ, তো তার কাছে সবসময় ভালো ভাইব্রেশন পাঠাও, তাকেও থ্যাংক ইউ বলো। দেখবে একদিন সেও চেঞ্জ হবে। আর নাই বা হলো, সেও তো আমাকে ভালো ভাবতে শিখিয়েছে, বা তার ওই আমার প্রতি খারাপ ব্যবহারটা ধাক্কা খেয়ে হয়তো আমি ভালো হতে শিখেছি, বা আমি গ্রেটফুল হতে শিখেছি জীবনের প্রতি। এই যে গ্র্যাটিটিউড, এই যে গ্রেটফুলনেস, ঈশ্বরের কাছে ঈশ্বরকে ধন্যবাদ জানানো যে আমাকে তুমি এরম একটা জীবন দিয়েছো। হ্যাঁ, অনেকে হয়তো বুঝতে পারছে না যে আমি কতটা ভালো আছি, আর এই ভালো থাকাটা সবসময় যে বললাম অ্যাকাউন্টের ওপর কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে তুমি কতটা যে তোমার কার্মা ব্যাগেজ আর কি ক্লিয়ার করতে পারছো। এটা একটু অন্য অনুভূতি। আমি বলবো না যে সবাই বুঝবে না, সবাই বুঝবে, বুঝতে চাইলেই সবাই বুঝবে আর কি। কোনো মানুষ তোমার জীবনে যখন আসছে, আমি এটা সবসময়, আমি যখন মানে বুদ্ধিজমে দিদির হাত ধরে আসিনি, আমি সবে সবে এসেছি। যখন আমি ইউটিউব প্রথম খুললাম, বেশ অনেক সমালোচনা হয়েছিল, যেহেতু আমি কিছু বিষয়ের উপর একটু প্রতিবাদ করেছিলাম যে আমার ভালো লাগতো না কোনো মানুষকে অকারণে বদনাম করা, সেটা আবার সোশ্যাল মিডিয়াতে অকারণে যে কিছু করেনি তাকে বদনাম করা, শুধু নিজের উন্নতির জন্য আর কি, নিজের দুটো রেভিনিউ আর্ন করার জন্য। আজকে আমার নিজের জীবনের কথাই বলি, টাকার দরকার সবার থাকে, আমারও আছে, প্রচুর পরিমাণের আছে, কিন্তু আমি কখনোই তার জন্য ক্যামেরার সামনে এসে অকারণে একজনকে আমি বদনাম করতে পারবো না আর কি। তো সেটা করতে গিয়ে, তাকে সাপোর্ট করতে গিয়ে, সাপোর্ট কিছুই না, আমার ব্যাপারটাকে, টোটাল সিস্টেমটাকে আমার বাজে লেগেছিল। এর জন্য আমি এমন নয় যে কাউকে সাপোর্ট করেছিলাম, তো ভীষণভাবে আমার সমালোচনা হয়েছিল। কিন্তু আমি না সবসময় মনে করতাম যারা আমার সমালোচনা করছে তারা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আমার ভিডিওটা দেখছে, বা আমার ভিডিওটা বারবার প্লে করে দেখছে যে কোথায় অ্যাকচুয়াল আমার ফল্ট বেরায় আর কি। সেটা নিয়ে তারাও বসে যাচ্ছে চ্যানেলে বলতে আমার নামে। তো এই করেই কিন্তু আমার এই যে এই চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়েছে, এই করেই কিন্তু আমার ভিউয়ার বেড়েছে। মানে যত না যারা আমাকে ভালোবাসতো, ভালোবাসাও পেয়েছি প্রচুর মানুষের থেকে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন ভিডিও অনেক আগে আমার আছে, বহু মানুষকে করেছি, হাতে ধরে শিখিয়েছি কিভাবে ট্যাগ করতে হয়, কিছুই জানতাম না, বা কিভাবে কি করতে হবে টেকনিক্যালি, সেরকম মানুষের আমি পেয়েছি কিন্তু জীবনে, যাদের সাথে ইউটিউবের থ্রুতেই আলাপ। তো যেটা আসল বক্তব্য, যে যারা সমালোচনা করার জন্য আমাকে দেখেছে, আমার মনে হয় তারা আসলে আমাকে সাপোর্ট করেছে আর কি, তাদের জন্য আমার ভিউ বেড়েছে, তাদের জন্য আমার ওয়াচ টাইম বেড়েছে। তো আজকে অনেকেই এরম মানুষ যারা ছিল, আমি নিজে আমার লাইভে অনেকবার বসে অনেক হয়তো উল্টোপাল্টা মানে কমেন্ট, মানে যাতাই কমেন্ট করতো আর কি, মানে তারা নিজেরাও বুঝতো না তারা কি করতে চলেছে। ওই তখন একটা কম্পিটিশন চলে এসেছিল, ওরম ব্যাপার ছিল আর কি, তারা অ্যাকচুয়াল বুঝতে পারতো না আমার উদ্দেশ্যটা কি। আমি লাইভে বসেও তাদেরকে দুহাত বাড়িয়ে দিয়েছি যে আমার বন্ধুর থেকেও বেশি শত্রুর দরকার, তো যাতে জীবন বোধটা তাদেরকে আমি বোঝাতে পারি। তো আজকে এরম বেশ কজন মানুষ আছে আর কি, যারা আমার বিরোধী ছিল, তারা কিন্তু আমার এখন বেশ ভালো বন্ধু। তো আত্মার যদি তুমি গ্রোথ বলতে চাও, এই যে মানুষকে ক্ষমা করে দেওয়া, জীবনকে ক্ষমা করে দেওয়া, হয়তো বলেছে বা সেই সিচুয়েশনে সে তোমাকে দুটো খারাপ কথা বলেছে, বা
আমিও এরম বলেছি, ওই অনেক সময় হয় কি পূর্বজন্মের কিছু লেনদেন বাকি থাকে মানুষের সাথে, তো সেগুলোই হয়তো সে মেটাতে এসেছে। তো জীবনকে গ্রেটফুল সবসময় যদি গ্র্যাটিটিউড দাও, দেখবে জীবন তোমার পাল্টাচ্ছে, তোমার জীবন পাল্টাতে বাধ্য, তোমার অরা পাল্টাচ্ছে। কতটা তোমার ব্যাংকে অ্যাডিশন হবে আমি বলতে পারবো না, তোমার এই সোল নামক যে ব্যাংকটা তাতে আর কি অনেক কিছু, মানে তুমি অনেক গ্লো করছো, এমনি গ্লো করতে পারবে, তোমার অরাতে এমনিই মানুষ আসবে। তো জীবনের প্রতি গ্রেটফুল থাকো। আমি ভীষণ সাধারণ, আরেকবার বলি, ভাববেন না ক্যামেরা খুলে জ্ঞান দিচ্ছি, ভীষণ সাধারণ মানুষ। হয়তো এইটুকু হয়তো আমি 1 ইঞ্চি হয়তো মানে বেবি স্টেপ ফেলছি আর কি, 1 ইঞ্চি হয়তো পাটা বাড়াতে পারছি। একদম সাধারণ গৃহবধূ, কোনো এক্সট্রা ট্যালেন্ট আমার মধ্যে নেই, বা বহু মানুষকে জীবনের প্রথম দিকে বহু মানুষের কাছে সমালোচিত হয়েছি, সাংসারিক লাইফে হোক বা ইউটিউবের কথা তো আমি বললাম, সংসার জীবনের কথা তো সবসময় অন ক্যামেরা বলা যায় না। আমি এখন মনে করি আমাকে কারোর পছন্দ নাই হতে পারে, আমার বাইরের সত্তাটাকে, আমার ভেতরের সত্তাটাকে হতেই পারে। আমার যে 100 জন মানুষ যে 100 জনই আমাকে ভালোবাসবে তা নয়, কিন্তু প্রচুর মানুষের আমি ভালোবাসা পেয়েছি আমার জীবনে, এইটা একটা প্লাস পয়েন্ট। যেখানেই গেছি না, বেশ অনেক সংখ্যক মানুষ আমাকে সাপোর্ট করেছে, ইভেন তাদের সাথে আমার এখনও সম্পর্ক, তারা আমাকে ভালোবেসেছে, হয়তো 2-4 দিনের আলাপ। তো সেই খারাপ লাগাগুলোকে কাটিয়ে এসে যদি শুধু পজিটিভিটি আমি দেখি, তবে ভীষণভাবে পজিটিভ মানুষ। আমি আরেকবার বলেছি যে আমি নিজেও নেগেটিভ হয়ে যাচ্ছিলাম, যখন একদম ঘরে বসেছিলাম, মনে হতো কি করব, কিছু করার নেই। এখনও পর্যন্ত আমি সমালোচিত হই, এখনও পর্যন্ত কিছু মানুষ আছে, সব মানুষকে তুমি এক জীবনে ভালো থাকতে পারবে না সব মানুষের কাছে। হ্যাঁ, এখনও পর্যন্ত আমার মনে হয় যে যারা আমাকে খারাপও মনে করে, যে আমি তাদের ক্ষতি করেছি কি করিনি, বা আমি তাদের সাথে ভালো ব্যবহার করেছি কি করিনি, ক্ষতি হাতে ধরে আমি কাউকেই করিনি, বা শত্রু মানুষের এমনি ক্রিয়েট হয় আর কি, অনেক কার্মা ব্যাগেজ থাকে আর কি। তো আমি তাদের প্রতিও হাত বাড়িয়ে দিতে রাজি আছি, কিন্তু কেননা এই জন্মের কর্মফল বা এই জন্মের ওই ব্যাগেজ নিয়ে আমি নেক্সট লাইফে যেতে চাই না আর কি। নেক্সট লাইফে যেন সবাই আমার বন্ধু হয়, এরম একটা মানুষ আমি হই। তো ওটাই আর কি, গ্রেটফুল থাকলেই দেখবে আস্তে আস্তে অনেক নেগেটিভ মানুষ তোমার লাইফে পজিটিভিটি নিয়ে আসছে আর কি, তারাও পজিটিভ হচ্ছে। একটা ছোট্ট আলো যদি মানুষের মধ্যে জ্বালাতে পারো, দেখবে লাইফ চেঞ্জ হচ্ছে। এই জন্য আমি সবার আগে গ্রেটফুল রঞ্জনাদির কাছে, আমার বড়দের কাছে যারা ইউটিউবে আছেন। কিছুই না, প্রথম আমরা তো কেউ কাউকে দেখিও নি, কীভাবে একটা আত্মার সম্পর্ক, কিভাবে একটা বুনন তৈরি হয়েছে। জেবাদি বলো, শাড়ি আন্টি বলো, শাশ্বতী আন্টি বলো, সুস্মিতাদি, আমার যারা বন্ধু আছে, মিষ্টি, মধু, শ্রাবণী, অনেকে, রাধা আমাদের মধ্যে সবথেকে ছোটো ছিল, রিসেন্ট আর কি এতটাই ব্যস্ত, একটু কম ভিডিও দিচ্ছে। তো এইসব মানুষদের থেকে আমরা অনেক কিছু শিখেছি বা শিখছি এখনো পর্যন্ত। আবিরাদির সাথে যখন দেখা হলো, ভীষণ পজিটিভ একটা মানুষ, বারবার বলে যে না আমি আস্তে আস্তে আর কি হারিয়ে ফেলছি, ভীষণ পজিটিভ একজন মানুষ। তো এইসব মানুষরা, আমি ভাবতাম না, আমি একদম সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, যে আমার জীবনে এত পজিটিভ মানুষ আসবে, তারা এসে আমার জীবনে আলো জ্বালাবে। হ্যাঁ, সামনেও পেয়েছি অনেক মানুষকে, ওই নেগেটিভিটিকে পজিটিভিটিতে চেঞ্জ করতে আমি এখন জানি, হয়তো আস্তে আস্তে শিখে যাচ্ছি। তো এটাই বলার ছিল, জীবনকে ধন্যবাদ জানাই। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।